যখন আমি শহরে আসলাম তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল। আমার খালাতো বোন যে আমার থেকে বয়সে ছোট, তার সঙ্গে একই ঘরে থাকতাম। প্রতিদিন যখন কাজ থেকে ক্লান্ত হয়ে আমি আমার বিছানায় শুয়ে পড়তাম, আর সে আমার পাশে ঘুমাও। সেই রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম। কিছুক্ষণ পর সে আমার পাশে বসল। নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিন। তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে শান্তভাবে মেসেজ করতে লাগল। সে আমাকে বলল, যতক্ষণ না তুমি পুরোপুরি না ঘুমাচ্ছ, আমি তোমার পাশে আছি। এই বলে সে আমার পা ম্যাসাজ করতে, তারপর পা মালিশ করার নামে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের হুঁশ উড়ে যাবে। সেদিন সকালে শিখা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। শিখা এসে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাইয়া, যদি কিছু প্রয়োজন হয় তবে নিজে বিদায় জানাতে পারো। সে আমার সামনে এসে দাঁড়ালো এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিন। তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম। যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে। সে আমায় বলল, যা ইচ্ছে করতে পারে, তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে। আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল। তার চলাফেরা, আচার আচরণ আমাকে মুগ্ধ করত। তার গায়ের রং ছিল ফর্সা। শহরে থাকার কারণে সে সবসময় ছোট পোশাক পরে থাকত। এই পোশাকে তাকে অসাধারণ লাগত। কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে সেটা আমি ভাবতেও পারিনি। আজকের গল্পটা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই কেউ মিস করো না। আমার নাম অনেক। যে ঘরে আমি থাকছিলাম, প্রথমে ভেবেছিলাম সেই মেয়ে বয়সে বেশ ছোট হবে, কিন্তু পরে বুঝলাম তেমন নয়। আমি কাজের প্রয়োজনে শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে থাকছিলাম, কারণ মা চাইছিল না যে আমি অন্য কোনো জায়গায় থাকি। মা বলেছিলেন, শহরে তো তোমার খালুর বাড়ি আছে, সেখানে থাকাই ভালো। শহরে এসে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম। যখন খালুর বাড়িতে পৌঁছলাম দেখি বাড়িটি বেশ ছোট। আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম, আর এখন শহরে এই ছোট্ট বাড়িতেই থাকতে হবে। এই বাড়িতে একটি ছোট রান্নাঘর, একটি বেডরুম এবং একটি ছোট হলরুমে ছিল। বাড়িতে খেলখাল আর তাদের মেয়ে থাকত। খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে। তাদের মেয়ে শিখা এখন 14 বছর বয়সে, স্কুলে পড়ছে। শিখাকে নিয়ে আমার কিছুই জানা ছিল না। যখন সে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এলো, আমি অবাক হয়ে দেখলাম। শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র 9 বছর ছিল। এখন সে অনেক বড় হয়ে আরও সুন্দরী হয়ে উঠেছে। আমি জল খেলাম। এরপর খালা আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন। আমার খালু আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন, কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব। যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল, মা বরাবর বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব। তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমার খালাতো বোন শিখা আর আমি প্রথম দেখা করলাম, সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল। খালু খালার বাড়িতে একটা ছোট ঘর ছিল শিক্ষার জন্য, আর খেলখাল নিজের ঘরে ঘুমাতে। আমি খালি ওকে বলেছিলাম মাঝে মাঝে আমার কাজ করতে দেরি হয়ে যায়, তাই একটু আলাদা ঘরের দরকার। তাহলে বললেন আমি যেন শিখ আর ঘরে থাকি। শিখা কিছু দিনের জন্য হলে চলে গিয়েছিল, আর আমি তার ঘরে থাকছিলাম। কিন্তু কয়েকদিন পর শিখা বলল যে হলে তার ঘুম ঠিকমতো হচ্ছে না, তাই আবার ঘরে ফিরে আসলো। এরপর থেকে এসে আমার পাশে ঘুমোতে লাগল। শিখা দেখতে সুন্দর আর তার বয়সও বাড়ছে। খালুর বাড়িতে থাকতে থাকতে 1 মাস পার হয়ে গেছে, আর এই সময়ে শিখা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম। আমার বিষয় জানার তার ভীষণ আগ্রহ ছিল, যা আমাকে বারবার ভাবিয়ে তুলেছিল। সে সবসময় আমার কাছাকাছি থাকতে চাইত। মাঝে মাঝে খাল আমাদের গল্প করতে দেখতেন, কিন্তু তেমন কিছু বলতেন না, কারণ খাল আমাকে ভীষণ বিশ্বাস করতেন। এক রাতে আমি দেখি শিখা তার ফোনে কিছু দেখছে। কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম, কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল। তখন আমি তার কাছে ফোনটি চাইলাম, কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করুন। আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর তাকে দেখেছি ঘুমিয়ে আছে। শিখার ফোনটি তার মাথার পাশেই রাখা ছিল, তাই আমি আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম।
সেই সময় শিখা পাশে ফিরল। আমি দেখি তার মুখে একটা মৃদু হাসি, যা দেখে বুঝতে পারলাম সে আসলে ঘুমায়নি। তাড়াতাড়ি ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম, কিন্তু ফোনটি লক ছিল। শিখা তখন হাসছিল। বুঝলাম হয়তো সে আগে থেকে সব জানত। কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুদিন কেটে গেল, আর আমার মাসের বেতনও এসে গেল। খালুর বাড়িতে নিজের বাড়ির মতোই মনে করে। শিক্ষার জন্য একটি নতুন পোশাক, খালুর জন্য ফরমাল পোশাক, আর খেলার জন্য একটা সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম। আমি শিক্ষার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম, যা দেখে খালা খুব খুশি হলেন। শিখা এখন আমার সঙ্গে আগের চেয়ে অনেক কথা বলতে শুরু করেছিল। এমনই এক রাতে আমি জল খেতে উঠে দেখি শিখা আমার পাশে নেই। ঘরের দরজাটা খোলা ছিল। বাইরে গিয়ে দেখি রাত তখন 2টা বাজে। শিখা হলে পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে কৌতূহলবশত। আমি তার পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কি দেখছে। শিখার পাশে দাঁড়ালাম। আমি বললাম, শিখা, এটা ঠিক নয়। রাতে মা বাবার ব্যক্তিগত সময় উকি মারা মোটেই সঠিক নয়। শিখাকে এভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগল, আর সে দ্রুত ক্ষমা চেয়ে উঠল। ভাইয়া, দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না। আমি আর কখনো এমন কিছু করব না। আমি কিছু বুঝতে পারিনি। আসলে শিক্ষার ভুলটা হয়তো খুব বেশি ছিল না। খেলার মেয়েটা বড় হয়ে উঠেছে, আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার। পরের দিন আমি খালি ওকে বললাম, খালু আসার সময় এসেছে। আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবেন। আমি কাল ওকে বললাম, এখন আমাদের শিখা বড় হচ্ছে, ওর নিজের একটা আলাদা ঘর দরকার। আপনাদেরও বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে। খেলো বললেন, 3জন মানুষের জন্য বড় বাড়ি দরকার নেই। তুমি এসে চতুর্থ হয়েছে, কিন্তু আমাদের এখনো কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন? খালুর এই উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল। ঠিক তখনই আমার ফোন বাজে। ফোনে মা ছিলেন। মা বললেন, আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি, দেখো তো তোমার কেমন লাগে। আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভাল লেগেছে। মা এতে খুশি হয়ে জানালেন 20 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন। 20 দিন পর আমার বিয়ে হয়ে গেল। কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম। তখন মা বললেন, তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। এরপর আমি আমার বোন তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম। প্রথমে আমরা খালুর বাড়িতে উঠলাম। শিখা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে হোলঘরে ঘুমাত। আমাদের ঘরটি আমার তানিয়ার জন্য ছেড়ে দিল। তানিয়াকে নিয়ে শহরে আসার দ্বিতীয় দিন পার হয়েছিল। এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আমি যখন আমার স্ত্রী তানিয়া পাশে নিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি হোল থেকে উকি দিচ্ছে। তাকে দেখে আমি দ্রুত তানিয়ার পাশ থেকে উঠে বসলাম। আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল। তখন আমি ভাবতে লাগলাম, যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে, তাহলে আগামী মাসে আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব। কারণ আমি শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল। কিন্তু জানি না কেন, কিন্তু 5 দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করল। সে বলল, আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। গ্রামে থাকার অভ্যেস আছে আমার, এখানে জল, এখানে বাতাস, কিছুই আমার ভালো লাগছে না। হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে লাগল। অনেক দিন ধরে শহরের জলে আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তা নিয়ে আর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল। তাই সে গ্রামে ফিরে যেতে চাইল, আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম। এরপর আমি খালার বাড়িতে একাই থাকতে শুরু করলাম। তানিয়ার প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল, ঠিক তত যেন অনুভব করছিলাম না। তার ছবি দেখে যেমন ভেবেছিলাম, বাস্তবে তেমনটা ছিল না। বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই আকর্ষণীয়, কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগত। আমার স্বপ্নের মতো ছিল না। তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য, তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম। তানিয়া গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল। আমি শহরে কাজ করছিলাম, আর একা থাকার জন্য আলাদা খরচ করার প্রয়োজন মনে করিনি। মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতেই থেকে যেতে এমন হলো ভালো। তা নিয়ে যাওয়ার পর 3 দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম, কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ছুটির দিন সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন, আর খালা ও প্রত্যেক দিনের মতো তার অফিসে চলে গেলেন।
সেদিন সকালে শিখা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম। নাশতা করার পর আমি আমার ল্যাপটপ নিয়ে শোবার ঘরে যাচ্ছিলাম। ঘরের দরজায় কোনো খবর ছিল না। এই দরজা সবসময় খোলা থাকত। হঠাৎ শিখাকে দেখলাম। তখন ভাবলাম কোথায় আমার শ্যামলা তানিয়া বউ, আর কোথায় শিখা, দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই। তো এতদিন শিখা আমার আশেপাশে ছিল, কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি। তার উজ্জ্বল গায়ের রং দেখে এক মুহূর্তের জন্য মনে হলো ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে। তারপর তার কালো লম্বা চুলের দিকে তাকালাম, যা আমার মনে এক অদ্ভুত সাড়া জাগিয়ে তুলল। কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম, তখনও তাকে দেখছিলাম, আর মনে হচ্ছিল সত্যিই অসাধারণ সুন্দর। খেলখাল সাধারণত মধ্যবিত্ত হলেও শিখার সৌন্দর্য যেন। সেদিন রাতে শিখা আমার ঘরে এসে বলল, ভাবি তো গ্রামে চলে গেছেন, এখন আমি আবার আমার ঘরের শান্তিতে শুতে পারব। তাই আমি তাকে আগের মতো আমার ঘরে এসে অনুমতি দিলাম। সেই রাতে ঘর অন্ধকার ছিল, আর কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ। ঘরের আলো জ্বালিয়ে দেখি শিখা তার আলমারি পোশাকের কাছে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালান। তখন দেখলাম শিখা এমনভাবে দাঁড়িয়ে আছে। তাকে এইভাবে দেখে আমি একটু আকস্মিক পেলাম। তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিনও আমার ছুটি ছিল, কারণ আমার পুরো 3 দিনের ছুটি ছিল। তখন আমার এক বন্ধু প্রস্তাব দিল, চলো আজ কোথাও ঘুরতে যায়। দুপুরে আমরা বের হলাম, আর তখনই দেখলাম শিখা বন্ধুদের সাথে বসে গল্প করছে। এরপর আমি উঠে গিয়ে শিখার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে। সে আমাকে তার এক বন্ধুর থেকে আলাদা করে নিয়ে বলল, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব। তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত চুপ থেকো। এরপর রাতে কালু খা ঘুমিয়ে যাওয়ার পর আমি শিখার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন বল। শিখা বলল, এটা হল উচ্চমানের জীবনের কিছু অংশ। কেন আমি কি এভাবে থাকতে পারি না? শিখার 18 বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম। সেদিন রাতে আমি তাকে দূরে রেখে শুয়ে পড়লাম এবং সকালে ওঠার আগে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি বসার ঘরে বসে সকালের নাস্তা করছিলাম। তখন দেখলাম শিখা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে। বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে। মনে হল হয়তো তার পায়ে কিছু হয়েছে। যখন খালা শিখাকে এভাবে হাঁটতে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, শিখা তুমি ভাবে হাঁটছ কেন? শিখা বলল, আমি পায়ে ব্যথা পেয়েছি। আমার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ শিখা হঠাৎ করে ব্যথা পাওয়ার কোনো কারণ নেই। আমি শেখাবে বললাম, তোমার পায়ে কি হয়েছে? শিখা বলল, পরে বলবো। আসলে শিখার পায়ে কোনো ব্যথা ছিল না, সেটা তার অভিনয় ছিল। রাতে যখন শুতে গেলাম, শিখা তখন পায়ের ব্যথায় কান্না করতে লাগল। আমি বললাম, আমি তোমার পায়ে মালিশ করে দেয়, তাহলে হয়তো তোমার পায়ের ব্যথা কিছুটা হলেও কমবে। সে বলল, ঠিক আছে। আর শিখা আমার কাছ থেকে এটাই চেয়েছিল। আমি শিখাকে যখন পায়ে মালিশ করে দিচ্ছিলাম, সে তখন বলল, আর লাগবে না, আমার ব্যথা কমে গেছে। আমি বললাম, যতক্ষণ পর্যন্ত তুমি না ঘুমাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার সেবা করব। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে শিখা আমার সাথে নাটক করছে, আর কিসের জন্য করছে সেটাও আমি খুব ভালো করে জানি। আমি ভাবতে লাগলাম, আজ একটা বিশাল সুযোগ এসেছে। আজকের সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না। আর সেদিনই আমি তার সকল কিছু, মহামূল্যবান সম্পদ চুরি করে নিয়েছিলাম।